একটা সময় পেরিয়ে গেলে মেয়েরা কিন্তু সংসারের দায়িত্ব নিজেরাই কাঁধে নিতে শিখে যায়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে জানো তো অনেকগুলো কাপড় ধোয়ার আছে। কালকে যে ঘুরতে গিয়েছিলাম তখন তো অনেকগুলো কাপড় হয়েছিল, আর আমি যে কাপড়গুলো পরে কোথাও ঘুরতে যাই না, বাড়ি এসে আবার সেগুলো ধুয়ে দিই। যদি বেশি নতুন হয় তবে তো ধোয়া যায় না, রোদ্রে দিই। আর যেগুলো একটু পুরনো আছে সেগুলো যদি পরে কোথাও যাই তাহলে আমি চেষ্টা করি বাড়িতে এসে সেদিনই বা পরের দিন ধুয়ে দেওয়ার। এখন না নিরমাটা দিয়ে তারপর কাপড়গুলো জলে ভিজিয়ে দেব। দেখে মনে হচ্ছে এত কম নিরমা দিয়ে এতগুলো কাপড় কি করে ধুবো। আমি যখন কাপড়গুলো ধুয়েছিলাম মানে ভিজিয়ে রাখার পর, তখন কিন্তু আরও অনেক নিরমা দিয়ে কাপড়গুলো পরিষ্কার করেছি। আসলে কাপড় ধোয়ার আমার বেশি একটা অভ্যেস নেই। এখন বলতে পারো এত বছর হয়ে গেছে বিয়ের, তবুও কাপড় ধোয়ার অভ্যেস নেই। আসলে আমি কাজ করি, তবে সব কাজ একদম পারফেক্টভাবে করতে পারি তা তো নয়। আসলে আগের থেকে করার অভ্যাস না থাকলে যা হয়, ধীরে ধীরে শিখছি। এত বছর হয়ে গেল তবু আমার শেখার শেষ হলো না। জানি না কতটা সময় লাগবে সব কিছু তো পারফেক্ট হতে। আর জানোই তো সকালে কত বাসন হয়, আজকেও কিন্তু ঠিক তেমনই এক ঝুড়ি বাসন হয়েছিল। এদিকে বাসনগুলো বের করে আগে বালতির মধ্যে এক বালতি জল ভরে নিয়েছি। আগে কিন্তু এরকমভাবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজ করতে পারতাম না। আগের তুলনায় এখন কিন্তু বেশ অনেকটাই গুছিয়ে কাজ করতে পারি। কোন কাজটার পর কোনটা করলে ভালো হয়, কিভাবে করলে তাড়াতাড়ি হবে, সেটাও যেন ধীরে ধীরে শিখে গিয়েছি। এখন যেন ম্যানিকিওর পেডিকিওর এসব করার আমার আর কোনো দরকার পড়ে না। এতগুলো বাসন মাজতে হয়, হাত এমনি পরিষ্কার হয়ে যায়। আর এদিকে তো এক বালতি কাপড় আমাকে মাঝে মাঝেই ভিজাতে হয়, তখন কিন্তু পেডিকিওরটাও হয়ে যায়। তাহলে কি দরকার টাকা দিয়ে পেডিকিওর ম্যানিকিওর করার। যে কোনো সাদা কাপড় অনেকেই দেখি নীল দিয়ে পরিষ্কার করে, মানে জামা কাপড়টা ধোয়ার পর জলের মধ্যে অল্প নীল দেয়। আচ্ছা, তোমরাও কি এটা করো গো? আমার না নীল জিনিসটা একদম ভালো লাগে না। মানে নীল কালারটা তো বেশ ভালো লাগে, তবে যে কোনো সাদা কালারে কেউ যদি নীল দেয় আর সেটা যদি ডিপ নীল হয়ে থাকে তাহলে আমার ভীষণ বিরক্ত লাগে। আসলে যখন আমি স্কুলে পড়তাম সাদা কালার ড্রেস ছিল, অনেকেই দেখতাম জামা বা জুতোয় এত পরিমাণে নীল দিত, সেটা যে সাদা জামা ছিল পুরোপুরি পাল্টে নীল হয়ে যেত। আর সেটা দেখলে আমার ভীষণ রাগ হতো। এখন আমি সাদা জামা কাপড় পরি, দেখি অনেকেই নীল দেয়, তবে আমি দিই না। তো যাই হোক, চলো তোমরা যে আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে না, সেগুলো পড়ে নিই। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর বোন, খুব ভালো লাগলো। জলপাইগুড়িতে মনে হয় তোমাদের শিলিগুড়ি থেকে অনেকটাই দূরে। কতক্ষণ লাগলো গো আসতে? ওই আমাদের যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টার মতন সময় লেগেছিল। আর একটা মানে পার্কটা খুব সুন্দর। আমার তো যে কোনো পার্ক যেতে খুব ভালো লাগে। আজকে আবার তোমাকে জানাই শুভ বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। মিষ্টি খেতে আমি অবশ্যই যাব। অবশ্যই গো দিদিভাই, তোমার অপেক্ষায় রইলাম। জানো তো সুদীপ্তা দিদিভাই, আমি যখনই তোমার কমেন্ট পড়ি কেন জানি এমনটা মনে হয় তুমি আমার সামনেই বসে আছো আর আমরা সরাসরি কথা বলছি। তুমি তো ভিডিওর কথাগুলো শুনে তারপর কমেন্ট করো, আর মনে হয় কি একদম কাছাকাছি আছি। তোমারও কি এরকম মনে হয় গো? অবশ্যই জানিও। মিনু দিদিভাই বলেছ অনেক ভালো লাগলো দিদিভাই, অনেক সুন্দর, দারুণ হয়েছে ভিডিওটা, পাশে আছি, আশীর্বাদ করবেন। ধন্যবাদ গো দিদিভাই। নাফিসা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল, তোমরা দুইজন হাসি খুশি থাকো। ধন্যবাদ গো নাফিসা। স্যাড বয় কাকুলি দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর জায়গাটা দিদিভাই। হ্যাঁ গো, জায়গাটা না ভীষণ সুন্দর ছিল। অরিজিৎ বলেছ খুব সুন্দর হয়েছে, দারুণ জায়গা, তুমি খুব 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 ভালো থেকো। ধন্যবাদ গো অরিজিৎ, তুমিও ভালো থেকো। সোমা বর্মন দিদিভাই বলেছ খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ গো দিদিভাই, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। বাসনগুলো যতক্ষণ জল ঝরলো ততক্ষণে কিন্তু আমি রান্নাঘরে গ্যাসটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তারপর বাসনগুলো আবার নিজের নিজের জায়গায় গুছিয়ে রাখলাম। এই তো আমার কাজ, সকালে রান্নাবাড়ি করা, যেখানকার বাসন সেখানে গুছিয়ে রাখা। কিছুক্ষণ পর
ওই দুপুরবেলা আবার যেমন ছিল ধীরে ধীরে যেন রান্নাঘরটা তেমন হতেই শুরু করে। দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর। তো চলো, ঘর বাড়ি তো প্রত্যেক দিন নোংরা হবে, আর সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাটাই তো আমাদের দায়িত্ব। আজকে কিন্তু আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি। অন্যদিন তো রান্নাঘরটা মোছা হয় না, আমাদের আর উঠোন আর রান্নাঘর কিন্তু একই সমান। আমি কিন্তু জানি জুতো পরে রান্না করতে হয় না, রান্নাঘর একটা লক্ষ্মী জায়গা, সেখানে কেউ জুতো পরে আসে? কি করার আছে বলো? জায়গাটা এমন, আর তার উপর না ঘরে অনেক ছোট ছোট পাথর আছে, যদি পায়ে লাগি পায়ে কিন্তু একদম ফুটো হয়ে যেতে পারে। রান্নাঘরটা আমি কিন্তু একটা প্লাস্টিক দিয়ে মুছে তারপর এখন চলে যাব আমার ঘরটা মোছার জন্য। সকালবেলা কিন্তু ঘরটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিন তো ডাস্টিং করা হয় না, তবে মোছামুছির কাজগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি। জানো তো, একটা মেয়েকেই আর যাই হোক সংসার করে শেখানোর আমার মনে হয় না কোনো দরকার আছে। একটা মেয়ে যখন বিয়ে করার পর তার শ্বশুর বাড়িতে আসে, সময়ের সাথে সাথেই কিন্তু সে সব কিছু শিখে যায়। হ্যাঁ, টাইম তো লাগে, তাই না? একটা অন্য জায়গা থেকে আসে, অন্য পরিবেশ, অচেনা মানুষ, তাদের মধ্যেই সবাইকে নিজের করে নেওয়া। আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করার আগে, মানে রান্নাঘর আর আমার ঘরটা মোছার আগে সিঁড়িতে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম। আমার আবার আজকে এটা জানার রয়েছে, সিঁড়িতে বা যে কোনো জায়গায় যদি শ্যাওলা পড়ে, ব্লিচিং পাউডারটা কি জলের মধ্যে গুলিয়ে দিতে হয়? মানে সিঁড়িটাকে আমাকে কি আগে থেকে ভিজিয়ে রাখতে হতো, নাকি আমি তো খালি উপর দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে রেখে দিয়েছি? আমার মনে হয় না এইভাবে আমার কোনো লাভ হলো, উল্টো আমাকে অনেকক্ষণ ঘষে ঘষে পরিষ্কার করতে গিয়ে হাতটা ব্যথা হয়ে গেছে। এই যে দেখো না, এদিকে যে সিঁড়িটা আছে এদিকটা তো প্লাস্টার করা, তাই অতটা ময়লা মনে হয় না। তবে আমার ওদিকে সিঁড়িটা কিন্তু প্লাস্টার করা নেই। একটুতে যে কি ভীষণ বাজে লাগে দেখতে। হঠাৎ করে যদি কেউ আসে তাহলে তো দেখে বলবে, এই বাড়ির বউটা মনে হয় বাড়িঘর একদম পরিষ্কার করে না, সিঁড়িটাতে কত শ্যাওলা পড়ে আছে। তবে দেখো, আমি যখনই কিন্তু সময় পাই ঘরটা মানে সিঁড়িটা পরিষ্কার করার চেষ্টা করি। এরপর না উঠানটা ঝাড়ু দিয়ে নেব, ব্যাস এতটাই কাজ শেষ। আগামীকাল তো আবার মনসা পূজা। কীভাবে মনসা পূজা করছো, নাকি বাড়িতেই হয়? অনেকের কিন্তু বাড়িতে মনসা মন্দির থাকে, মনসা ঠাকুরের মন্দির থাকে, সেখানে বড় করে উৎসব করা হয়। আমার শ্বশুরবাড়ি, মানে এটা তো আমার শ্বশুরবাড়ি অবশ্যই, মানে আমার আসল শ্বশুরবাড়ি যেটা বড় বাড়ি আছে সেটা কিন্তু কোচবিহারে। তো সেখানে কিন্তু অনেক বড় করে মনসা পূজা করা হয়। আমার বিয়ে 4 বছর হয়ে গেলেও আমি কিন্তু কখনোই সেখানে যাইনি, কিন্তু সবার মুখে শুনেছি সেখানে কি 7 দিন ধরে গান হয়, পুজো হয়, অনেক কিছু হয়। যদি কখনো আমার যাওয়ার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই যাব পুজোটা দেখার জন্য। কালকে কিন্তু আমরাও ছোট করে বাড়িতে একটা মনসা পূজা করব। মনসা পূজা বলতে গেলে ওই যে বাড়িতে দুধ কলা দেওয়া হয়, ব্যাস অতটাই। আমার বাপের বাড়িতেও দেখতাম কিন্তু এভাবেই মনসা পুজো করা হতো, মানে একটা ডোঙর বানানো হতো, তার মধ্যে দুধ কলা দেওয়া হতো। সেটা তো কালকে তোমাদের ভিডিওতে দেখাবোই। আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি পুজো নিয়মটা বেশ কিছুটা একই। এরপর কিন্তু উঠোন পরিষ্কার করে আমি স্নান সেরে সোজা চলে এলাম ঘরে। দুপুরবেলাতে গোপাল সেবা দেওয়ার আছে, সেই জন্য আমি কিন্তু স্নান করেই সোজা ঠাকুর ঘরে চলে যাই না পূজা দেওয়ার জন্য, আগে সিঁদুর টিঁদুর পরে তারপর যাই। আসলে সিঁদুরটা না পরে পুজো দিতে গেলে না আমার কেমন জানি একটা লাগে, সেই জন্য। আমরা যদি কখনো বাইরে পুজো দিতে যাই, মানে মেন কথা বলতে ঘুরতে টুরতে যাই বা পুজো দিতে যাই, তখন তো বেশ সেজে গুজেই যাই। তবে বাড়িতে যখন পুজো দিব, সাজার তো দরকার নেই, তবে সিঁদুর টিঁদুর পরে তারপর পূজা দিলে আমার মনে হয় বেশ ভালো হয়। এদিকে কিন্তু সকালবেলা সব বাসন ধোয়া হয়ে গেছে। আমি দুপুরবেলা পূজা দিতে খালি যে কটা বাসনের দরকার শুধুমাত্র সেগুলোই ধুয়ে নিব। আজকে জানে তো বাড়ির গাছে একদমই ফুল নেই। আসলে এই সময়টা গাছে জানি না কেন ফুলই ধরে না। আবার দেখব এই কটা দিন পেরিয়ে যাবে, দুর্গাপূজার আগে বেশ ফুল ধরবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।